ফিক্সড, মানে আর বাকি থাকে 15। এই 15 হচ্ছে তোমার আধুনিক যুগ। এখন আসো, এই 5-এর মধ্যে তোমার প্রাচীন যুগ মধ্যযুগ কত, এটা ফিক্সড করা নেই। ঠিক আছে, তোমার প্রাচীন যুগ মধ্যযুগ মিলেই কি আসতে পারে 5টা আসতে পারে, তবে কোনো কোনো সময় 6টাও আসে, 7টাও আসে, আবার 4টাও আসছে। তো এখানে দেখো, প্রাচীন যুগ বলতে মূলত কি, মূলত চর্যাপদই, আর তেমন কিছু থেকে প্রশ্ন আসে না বলতে গেলে। তো চর্যাপদ থেকে দেখো 40 BCS এ 2টো, 38 BCS এ 1টা, 37 এ 2টো, 35 এ 2টো, সর্বশেষ যেটা 43 তে তোমার প্রশ্ন আসছে 3টা। চর্যাপদ থেকে কয়টা প্রশ্ন আসছে? 3টা প্রশ্ন আসছে, চিন্তা করো। এখন আসো, আধুনিক যুগ এত বিশাল, এত বিশাল, তার তুলনায় চর্যাপদ খুব ছোট কিনা? খুবই ছোট। তাহলে এবং এখানে তোমার আধুনিক যুগে নতুন তথ্য যোগ হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, হ্যাঁ, কিন্তু চর্যাপদে তোমার নতুন কোনো কিছুই যোগ হবে না, ঘুরে ফিরে সেই এক বিষয়। তুমি যদি এই তথ্যগুলো আয়ত্তে নিয়ে আসতে পারো, আশা করি তোমার যদি 3টা না 5টাও আসে তোমার কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ পারবা। তো দেখো, আমাদের 3টা আমরা ধরবো না, যেহেতু 3টা একবারই আসছে, 2টো তুমি মিনিমাম পাবা। তো আমরা ওভাবেই প্রিপারেশন নিব। আর বাকি যে 3 বা 4 আসে সেটা হচ্ছে তোমার মধ্যযুগ থেকে। প্রশ্নগুলো কিরকম আসে আমরা একটু দেখি। প্রথমেই আসছে 40তম, চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? এটা 38-এ আসছে। তাহলে দেখো কি আসছে, সন্ধ্যা ভাষা। চর্যাচর্য বিনিশ্চয় অর্থ কি? এটা 37-এ আসছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম আসছে 37-এ। 37-এ 2টো আসছে। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায়, এটা আসছে 35-এ। বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি? এটা আসছে 35-এ। চর্যাপদের টিকাকারের নাম কি? এটা 41-এ আসছে। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার, দেখো এটা 42-তে আসছে না, আমরা আবার কখন পেয়েছিলাম? 38-এ পেয়েছিলাম। কারণ চর্যাপদের প্রশ্ন যেহেতু তোমার নির্দিষ্ট, নতুন প্রশ্ন যেহেতু আসবে না, দেখা যাবে ঘুরে ফিরে অন্যান্য টপিকে তোমার যদিও রিপিট কম হয়, কিন্তু চর্যাপদের ক্ষেত্রে রিপিট হতে পারে। রুখের তেন্তুলি কুম্ভী রেখায় হবে, এটা এই কথার অর্থ কি? এটা হচ্ছে 43-তে আসছে তোমার। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? এটাও 43-তে। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? এটাও আসছে 43-তে। 3টা প্রশ্ন আসছে 43-তে। তাহলে আসো, আমরা যখন তোমার প্রিপারেশন নিব, মোটামুটি এই বিষয়গুলো তোমার সবকিছুই চলে আসবে। তো প্রথমে আসছি আমি, চর্যাপদ একটু পরে আসছি। প্রথমে আসছি আমরা বাঙালি জাতির উদ্ভব। এই স্লাইডগুলো মনে হয় তোমরা আগেও দেখেছো, বা যারা সাধারণ জ্ঞানে ক্লাস করেছো তারা দেখার কথা। বাঙালি জাতির উদ্ভবের বিষয়টা কেন নিয়ে আসছি, অল্প একটু কারণ আছে। দেখো, সমগ্র বাঙালি জাতিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারবো, সেটা হচ্ছে প্রাক আর্য, আর্য। মোট কথা আর্যরা আগে আসার আগে যারা ছিল তারা অনার্য এবং আর্য। তো আর্যরা আসার আগে অর্থাৎ প্রাক আর্য যারা ছিল তাদেরকে আমরা অনার্যদের 4টা ভাগে ভাগ করতে পারি: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভর্চিনীয়। তো নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভর্চিনীয়দের মধ্যে সবার আগে এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম যদি আসে, অবশ্যই কি হবে? নেগ্রিটো। এরপর আসছে কারা? অস্ট্রিক। অস্ট্রিকরা এসে কাদের দৌড়িয়ে দেয়? তোমার নেগ্রিটোদের দৌড়াই দেয়। এরপর আসে অস্ট্রিক। অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়, এবং অস্ট্রিক জাতিকে তোমার বলা হয়ে থাকে নিষাদ জাতি গোষ্ঠী। এগুলো তোমার সাধারণ জ্ঞানেও আসে। প্রায় 5-6 হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি তোমার ইন্দোচীন থেকে কোথায় আসে? বাংলায় আসে এবং নেগ্রিটোদের পরাজিত করে। কারণ আমরা দেখেছি প্রথম ভূখণ্ডের প্রথম কারা ছিল? এই নেগ্রিটোরা ছিল। তাহলে নেগ্রিটোদের কারা পরাজিত করে? অস্ট্রিকরা করে। এখন আসো, এই যে তোমার অস্ট্রিকরা, অস্ট্রিকরাও কখন হারিয়ে যায়? অস্ট্রিকরা তোমার আর্যদের, কারণ অস্ট্রিকরা কারা? অস্ট্রিক কি আর্য না অনার্য? আমরা কাদের মধ্যে দেখলাম বলো তো? অস্ট্রিক যারা ছিল, নেগ্রিটো অস্ট্রিক অনার্য ছিল। তো খুব স্বাভাবিকভাবে আর্যরা আসার পর কি করে? অনার্যরা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। এখন আসো, অস্ট্রিকটা কেন ইম্পর্টেন্ট? বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল কি ছিল?
অস্ট্রিক ছিল। হ্যাঁ, এই প্রশ্নটা তোমার বিভিন্ন বিসিএস না শুধু অনেক পরীক্ষাতেই আসে। তাহলে বাংলার আদি অধিবাসীদের ভাষা কি ছিল? অস্ট্রিক ছিল। এবং আর্যদের আগমনের ফলে আস্তে আস্তে কি হয়, অস্ট্রিক ভাষা তোমার হারিয়ে যেতে থাকে এবং বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে কি হয়, বাংলা ভাষার উৎপত্তি হয়। তো দেখা যায় তোমার এই ভাষাটা বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্য দিয়ে আসছে। তো এজন্য বলা যায় বাঙালি যেমন একটা সংকর জাতি, বাংলা ভাষা একটা কেমন সংকর ভাষা। তো এই যে একটা ভাষা, বাংলা ভাষা, এই ভাষা তো মানুষ কথা বলে, তাই না, সাহিত্য রচনা করে। তো এই ভাষা সর্বপ্রথম যে সাহিত্যটা আমরা পেয়ে থাকি সেটা কি? সেটাই হচ্ছে আজকের চর্যাপদ। এজন্য বলা হয়ে থাকে বাংলা ভাষার আদি নিদর্শন কি? আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আমি উল্টা দিচ্ছি। তো বাংলা ভাষার উৎপত্তিটা আমরা একটু সংক্ষেপে দেখব, খুবই ছোট করে দেখব। মূলত ইন্দো ইউরোপীয় হচ্ছে একটা ভাষা গোষ্ঠী। এই ভাষা গোষ্ঠী হচ্ছে তোমার দুটো ভাগ, একটা হচ্ছে তোমার দুটো শাখা ছিল, একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম শাখা। এই শতম শাখা থেকে তোমার কি ভাষার উৎপত্তি হয়? আর্য ভাষার উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠী যদি আসে, প্রশ্ন আসে যে কোন ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার জন্ম, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, এবং এটাই হচ্ছে তোমার পৃথিবীর সবচেয়ে বড় ভাষা বংশের নাম। ইন্দো ইউরোপের কোন শাখা থেকে? দুটো শাখা, একটা হচ্ছে তোমার কেন্তুম আর একটা হচ্ছে শতম। তো কেন্তুম শাখার আমাদের দরকার নাই, যদিও একটা প্রশ্ন আসছিল। শতম শাখাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু শতম থেকে কি হয়েছে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এই শতম থেকে ইন্দো আর্য ভারতীয়, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেখান থেকে প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা, গৌড়ীয় প্রাকৃত, অপভ্রংশ, বঙ্গকামরূপী, বাংলা এবং অসমিয়া। তাহলে আমরা এভাবে মনে রাখবো, জাস্ট ইসভা একটা শব্দ মনে রাখবা। ইসভা যদি তুমি মনে রাখো তাহলে ইতে কি হবে? ইন্দো ইউরোপীয়, শতে কি হবে? শতম, আর ভারতে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। আর সেখান থেকে বাকিগুলো মনে রাখা সহজ। কেন সহজ সেটা আমরা একটু পরে আসছি। এখানে আসো, কয়েকটা বিষয় তুমি ইম্পর্টেন্ট এটা মনে রাখবা। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সংস্কৃত ভাষার দুহিতা। দুহিতা মানে কি? দুহিতা মানে মেয়ে। সংস্কৃত ভাষার দুহিতা হচ্ছে বাংলা ভাষা, আর বাংলা ভাষার বোন বা সহোদর ভাষা হচ্ছে অসমীয়া ভাষা। তোমরা যারা অসমীয়া ভাষার গান শুনে থাকো বা সিনেমা দেখে থাকো, তোমরা দেখবা বারবার মনে হচ্ছে বাংলা বলে, আবার মনে হয় না বাংলা বলে না। একেবারে খুবই কাছাকাছি, তাই না? অনেকটুকু বোঝাও যায়। যেমন আমি রিসেন্ট না, বেশ অনেক আগে একটা সিনেমা দেখছিলাম, নাম ছিল, ভুলে গেলাম কি যেন, আমিষ আমিষ, হ্যাঁ। তো ওটা দেখার সময় বারবার মনে হচ্ছিল যে বাংলা কথা বলে, এরপর আবার মনে হচ্ছিল না বাংলা না। তো দেখো, অপভ্রংশ, অপভ্রংশ মূলত হচ্ছে তোমার ইন্দো এবং আর্য ভাষার পরবর্তী যে ঐতিহাসিক ধাপ সেটাকে বোঝাচ্ছে। অপভ্রংশ মূলত হচ্ছে বিকৃত ভাষা। কি? বিকৃত ভাষা। ঠিক আছে, তো আর ভাষা যখন ব্যর্থ হয় সেটাকে আমরা বলতে পারি কি? সেটাকে আমরা বলতে পারি অপভ্রংশ। এই বিকৃত ভাষা থেকে সরাসরি একটা ভাষার উৎপন্ন হয়, সেটা হচ্ছে বঙ্গকামরূপী। বঙ্গকামরূপীটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই বঙ্গকামরূপী থেকে কিসের জন্ম, অর্থাৎ চর্যাপদের ভাষা কি ছিল? এই বঙ্গকামরূপী ছিল। ঠিক আছে, নেক্সট আসো। এখানে অল্প কিছু আলোচনা, মূলত চর্যাপদ নিয়েই আলোচনা করব। গৌড়ীয় দেখো, আসাম অঞ্চলের, আসামের ভাষা। গৌড়ীয় প্রাকৃত দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃতের অপভ্রংশ রূপ থেকে, গৌড়ীয় অপভ্রংশ থেকে তোমার বাংলা ভাষার জন্ম। ঠিক আছে, নেক্সট আসো। মাগধী প্রাকৃত, স্যার জর্জ গ্রিয়ারসন এবং ডক্টর সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃতের বিকৃত রূপ মাগধী অপভ্রংশ থেকে হচ্ছে বাংলা ভাষার জন্ম। তাহলে এবং এইটাই হচ্ছে সর্বসম্মত, এটাকে সবাই স্বীকার করে নিয়েছেন। তাহলে যদি আমাদের আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন প্রাকৃত থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। আর যদি আসে ডক্টর তোমার সুনীতি কুমার অথবা জর্জ গ্রিয়ারসন, ওনাদের মতে হচ্ছে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার
জন্ম। আর বাংলা লিপির উৎপত্তি হচ্ছে তোমার ব্রাহ্মী লিপি থেকে। তোমার লিপি হচ্ছে তোমার খরস্থি লিপি আছে, ব্রাহ্মী লিপি আছে। তো আমরা সাধারণত ব্রাহ্মী লিপি কোন দিক থেকে লিখি? কোন দিক থেকে কোন দিকে লিখি? বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে? বাম থেকে লিখি, হ্যাঁ আমরা লিখি বাম থেকে। আর আরবি কোন দিক থেকে লেখা হয়ে থাকে? তোমার ডান দিক থেকে লেখা হয়ে থাকে, তাই না? তো শুধু এটা জানলেই হবে, আর তেমন কিছু না। মূলত এখান থেকে যতটুকু পড়েছি কয়েকটা তথ্য মনে রাখবা। সেটা হচ্ছে তোমার মূল ভাষাগোষ্ঠীর নাম কি? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী 7ম শাখা থেকে। তারপর হচ্ছে তোমার, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সংস্কৃতের দুহিতা হচ্ছে বাংলা, আর অসমিয়া এবং বাংলাকে তোমার বলা হচ্ছে কি বলা হচ্ছে? বোন। নেক্সট আসো, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষার বর্তমান যে রূপ সেটা পরিগ্রহ করেছে 650 খ্রিস্টাব্দের দিকে, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার বর্তমান রূপ লাভ করেছে বলেছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ আরো পরে। এটা কেন লাগবে একটু পরে সেটা দেখাচ্ছি। তাহলে আবার মনে রাখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা হচ্ছে আগে 650, আর সুনীতি কুমারের হচ্ছে 950। মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর সুনীতি কুমার যেখানে থাকবে সেখানে তোমার কি একটা তথ্য মনে রাখলে কি হবে না? একটা তথ্য দিয়ে চলবে না, দুইজনের কয় মত? সবসময় ওনাদের কি থাকে? দুইটা মত থাকে, এবং দুটা মতেই তোমাদের কি থাকতে হবে? মনে রাখতে হবে। চলে আসছি বাংলা সাহিত্যের যুগ বিভাগে। দেখো, প্রাচীন যুগ 650 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান কাল। তাহলে প্রাচীন যুগ কত? 650 থেকে 1200। এবং আমাদের শহীদুল্লাহ কিন্তু কি বলেছেন? বাংলা ভাষার যে বর্তমান রূপ, হ্যাঁ, একদম ভেঙে চুরে যে বর্তমান রূপটা পেয়েছে, বাংলা ভাষায় এসে পৌঁছেছে, সেটা কত সাল থেকে শুরু হয়েছে বলেছে? 650 থেকে, তাই না? হ্যাঁ। তো প্রাচীন যুগের যে সাহিত্য সেটার বৈশিষ্ট্যগুলো দেখো, ব্যক্তিকেন্দ্রিক ধর্মচর্চা আর হচ্ছে গোষ্ঠী কেন্দ্রিকতা। প্রাচীন যুগে সাহিত্যের অলিখিত নিদর্শন, মানে ওগুলো তো তোমার লিখিত ছিল না, অলিখিত নিদর্শন যেগুলো মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো হচ্ছে ছড়া, রূপকথা, প্রবাদ। চলে আসছি চর্যাপদে। এতক্ষণ যারা ঘুমাই গেছিল বা মনোযোগ ছিল না, সবাই মনোযোগটা ফিরিয়ে আনো। আর ভাত টাত খেয়ে বসছো? ভাত খাইলে অবশ্য ঝিমে নিয়ে আসবে অনেকের। বাংলা ভাষা সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন হচ্ছে চর্যাপদ। ঠিক আছে? এই চর্যা মানে হচ্ছে জীবন যাপনের পদ্ধতি, আর পদ হচ্ছে চরণ, সেটা জানো। বাংলার যে চর্চা শব্দটা, এই চর্চা শব্দটা তোমার আসছে মূলত চর্যা থেকে। তাহলে চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন। এরপর বাকি কথা। তো একটা লোকের নাম শোনো, ওনার নাম হচ্ছে মূলত রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্রলাল মিত্র। তো ওনাকে, উনি কি ছিলেন? উনি হচ্ছেন একজন পুঁথি সংগ্রাহক ছিলেন। তিনি পুঁথি সংগ্রহ করতেন এবং ওনাকে ব্রিটিশ সরকার নিয়োগ দিয়েছিল কোথায়? নেপালে। তো উনি পুঁথি সংগ্রহ করে উনি একটা বই প্রকাশ করেন। বইটার নাম ছিল কি দেখো, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। মানে সংস্কৃত ভাষায় তোমার যে বুদ্ধিস্ট লিটারেচার গুলো আছে নেপালে, যে পুঁথিগুলো আছে, সেগুলো নিয়ে তিনি একটা বই প্রকাশ করেন। তো এই বইতে তিনি কি করেন, যে বৌদ্ধ পুঁথির যে তালিকা আছে নেপালের, সেই তালিকাটা প্রকাশ পায়। তো উনি যখন মরে যান, কে? এই রাজা রাজেন্দ্রলাল যখন মৃত্যুবরণ করেন, ওনার দায়িত্বটা কাকে দেওয়া হয়? হরপ্রসাদ শাস্ত্রীকে। ঠিক আছে? তো হরপ্রসাদ শাস্ত্রী কে ছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন তোমার মূলত বাংলা বিভাগের যখন প্রতিষ্ঠা করা হয় ঢাকা ভার্সিটিতে, তখন তিনি ওই বিভাগের প্রধান ছিলেন। ঠিক আছে? তো ওনাকে যখন এই পদে যুক্ত করা হয়, তিনি পুঁথি সংগ্রহের উদ্দেশ্যে নেপালে কয়বার যান? নেপালে 4 বার যান। 4 বারের মধ্যে তৃতীয়বার খুব বেশি ইম্পর্টেন্ট।
কেন ইম্পর্টেন্ট? 1897 সালে গেছেন, 1898 সালে গেছেন, তৃতীয়বার যান 1907 সালে। এটা মনে রাখবা, 1907 সাল। তৃতীয়বার যখন যান তখন তৃতীয় অনুসন্ধানে নেপালের রয়্যাল যে লাইব্রেরিটা আছে, রাজগ্রন্থাগার, সেখানে তিনি কিছু নতুন পুঁথির সন্ধান পান। কত সালে? 1907 সালে। কোত্থেকে? নেপালের রাজদরবার না, রাজ গ্রন্থাগার, রয়্যাল লাইব্রেরি থেকে। ঠিক আছে, তো ওনার উপাধি এইটা এই স্লাইড থেকে চলে আসছে, গতবার 43-তে আসছে। হ্যাঁ, ওনার উপাধি হচ্ছে মহোপাধ্যায়। তো ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিগুলো তিনি পান কত সালে পেয়েছেন? 1907 সালে। যে পুঁথিগুলো তিনি পেয়েছেন সেগুলোকে তিনি একসাথে একত্র করে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। দেখো তো এখানে কি লিখেছেন? পণ্ডিত দেখাইছিলা? আরে তাহলে বোধহয় গত বছর ক্লাস করো নাই না? এখানে উনি কি লিখছেন একটু খেয়াল করো তো। 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তাহলে চর্যাপদ মূলত কি বলতো? চর্যাপদ মূলত কি? মূলত গান। এই প্রশ্নটা আসে, মূলত গানের সংকলন। তবে গান যে এগুলা সচরাচর যে গান, মানে আমি তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো, ওই টাইপের না। হ্যাঁ, বা তোমার জন্য কষ্ট লাগে তুমি আমারে ছেড়ে চলে গেছো, বিষয়টা ওই রকম না। ঠিক আছে, তোমার এটা কত সালে প্রকাশ হয়? 1916 সালে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তাহলে এই স্লাইডে আমরা 3টা বিষয় পেয়েছি, খেয়াল করো। প্রথমত আমরা যেটা পেয়েছি 1907 সালে তিনি পুঁথিগুলো পান, এক। দ্বিতীয়ত পুঁথিগুলো তিনি একসাথে কি করেন? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, মানে দোহা নামে কি করেন? প্রকাশ করেন। দ্বিতীয়ত কত সালে প্রকাশ করেছেন? 1916 সালে। প্রায় কত বছর পরে? 9 বছর পরে প্রকাশ করেছেন। হ্যাঁ, কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। যেই পুঁথিগুলো উনি পেয়েছিলেন কখন? 1907 সালে। এবং যেগুলোকে তিনি একসাথে কি করেছিলেন? প্রকাশ করেছিলেন। সেই পুঁথিগুলো কি কি দেখো? চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণব পুঁথি। ঠিক আছে, চর্যাচর্য বিনিশ্চয় ছাড়া বাকি 3টা ছিল পশ্চিম অপভ্রংশ ভাষায় লেখা। তাহলে চর্যাচর্য বিনিশ্চয় কোন ভাষায় লেখা ছিল? এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো চর্যাগীতি যখন তিনি আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী, তখন ওনার পুঁথিটিতে মানে সবগুলো পদ পাওয়া যায়নি, মানে সবগুলো যে গানগুলো যতগুলো ছিল সবগুলো পাওয়া যায় নাই। পাওয়া গেছে কয়টা? পাওয়া গেছে 46.5টা, মানে 46টা পুরো পাওয়া গেছে, আরেকটা গানের অর্ধেক পাওয়া গেছে। সেটা ছিল 23 নং পদ। আর বাকি যে 3টা পদ 24, 25, 48 এগুলো নিয়ে আমরা সামনে পড়বো। এগুলো হচ্ছে তোমার পাওয়া যায় নাই। তো এখন আসো, এগুলো আবার তোমার পরে পাওয়া গেছে। কখন পাওয়া গেছে? চর্যাপদের একটা তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন কে? সংগ্রহ করেছিলেন প্রবোধ কুমার বাগচি। তো তিনি যেই অনুবাদটা সংগ্রহ করেছিলেন সেখানে পাওয়া গেছে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়ছি, এই স্লাইডটার দরকার নাই। এখন আসো, যে পুঁথিটা পাওয়া গিয়েছিল চর্যাপদের, ওই পুঁথিতে কোন ভাষায় টিকা ছিল খেয়াল করো তো। সংস্কৃত ভাষায় টিকা ছিল। সেই টিকাগুলো কে লিখেছিলেন? মুনি দত্ত লিখেছিলেন। কিন্তু তিনি একটা পদ ব্যাখ্যা করেন নাই। সেটা হচ্ছে কত নম্বর পদ? 11 নম্বর পদটা ব্যাখ্যা করেন নাই। এখন আসো,
যদি সংস্কৃত ভাষাতেই চর্যাপদ লেখা হতো তাহলে সংস্কৃত ভাষাতেই কি আবার টিকা দেওয়ার দরকার হতো? সংস্কৃত ভাষাতে টিকা দেওয়ার কি দরকার হতো না। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পেয়েছিল সেখানে টিকাগুলো কে ব্যাখ্যা করেছিলেন? টিকা টিকা টিকাগুলো লিখেছিলেন কে? মুনি দত্ত। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। কোন পদটা লিখেন নাই? দেখো প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু অল্প অল্প তথ্য থাকবে প্রতিটা স্লাইডে, কিন্তু প্রতিটা স্লাইডের তথ্যগুলোই তোমার কি ইম্পর্টেন্ট, কারণ চর্যাপদের ঘুরে ফিরে হচ্ছে এই প্রশ্নগুলোই। 11 নং পদটা তিনি ব্যাখ্যা করেন নাই। আচ্ছা, টিকা কি বুঝো নাই? টিকা হচ্ছে ধরো কোন একটা বিষয়, তুমি সেটাকে ধরো একটা শব্দ, সেই শব্দটার ধরো অর্থ বুঝো না। ধরো একটু আগে একজন জিজ্ঞেস করেছে দোহা কি, তো ধরো আমি ওই লেখাটা এক জায়গায় থাকলো, সেই দোহা শব্দের অর্থটা ধরো নিচে ছোট করে আমি কি করলাম, ব্যাখ্যা করে দিলাম। যেমন ধরো অপভ্রংশ। হ্যাঁ, ধরো একটা কবিতা আছে, কবিতার কিছু কঠিন কঠিন শব্দ শব্দ আছে যেগুলো তুমি পড়লে হয়তো বুঝছো না, তো দেখা গেল নিচে দিয়ে আমি হয়তো ছোট ছোট করে সেগুলোর কি করলাম, ব্যাখ্যা করে দিলাম। ওইটাই হচ্ছে টিকা। চর্যাচর্য বিনিশ্চয় এটা একবার আসছে, এটার অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। চর্যাপদের রচনাকাল দেখো, পাল আমলে চর্যাপদের পদগুলো লেখা শুরু হয় এবং সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী কাল জুড়ে এই পদগুলো কি হয়, লেখা হয়। তাহলে কত থেকে? সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। এখন এভাবে বললে তো হবে না, আমরা কাদের মতামত নিয়ে বলবো বলো তো? ঘুরে ফিরে কার কাছে যেতে হবে আমাদের? শহীদুল্লাহর কাছে আর সুনীতি কুমারের কাছে। তো খেয়াল করো, হ্যাঁ, দুই গুরুর কাছে যেতে হবে। তো ডক্টর সুনীতি কুমারের মতে একদম সহজ। কি বলেছিলাম মনে আছে? বাংলা ভাষার বর্তমান যে রূপ সেটা কত সালে বলেছিল উনি? 950 থেকে 1200 বলেছিলেন। তো ঠিক তিনি চর্যাপদের রচনাকালও কি বলেছেন? 950 থেকে 1200। একইভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছিলেন? 650 বলেছিলেন না? তিনিও চর্যার রচনাকাল সপ্তম থেকে কি বলেছেন? দ্বাদশ শতাব্দী বলেছেন। এখন আসো, এর আগে কি উনি বলতে পারবে বলো তো? এর আগে যেহেতু ভাষার কথাই আসে নাই, তাহলে নিশ্চয়ই সাহিত্যের কথা আসবে না। বুঝতে পারছো বিষয়টা? নেক্সট আসো, চর্যাপদের ভাষা। চর্যাপদ যখন তোমার রচিত হয়, মানে যখন পাওয়া গেছে তখন না, পাওয়া গেছে তো কত, 1907 সালে, কিন্তু যখন রচিত হয় তখন বাংলা ভাষা পুরোপুরি কি ভাষা হয়ে ওঠে নাই, স্বতন্ত্র ভাষা হয়ে ওঠে নাই। কেন? ওই যে তোমাদেরকে বলেছিলাম কি হয়েছিল, যেমন ধরো একটা ভাষা থেকে একটাতে তোমার কি হচ্ছিল, যেমন গরীয় প্রাকৃত, গরীয় প্রাকৃত থেকে হচ্ছে গৌর অপভ্রংশ, সেখান থেকে আবার বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী থেকে আবার হলো কি বাংলা অসমিয়া। তো এগুলো দেখা যাচ্ছে তোমার কি একেবারে স্বতন্ত্র ছিল না। তো কেবল কিছু আগে বাংলা ভাষা আলাদা হয়ে স্বতন্ত্র হয়ে ওঠে কি উড়িয়া ভাষা। তো তখনও মৈথিলি আর অসমিয়া ভাষা পুরোপুরি আলাদা স্বতন্ত্র ভাষা হয়ে উঠেনি, যার কারণে তোমার বলা হয়ে থাকে যে বিশেষ করে উড়িয়ারা বা অসমিয়ারা ওরা নিজেরাও কি করে, চর্যাপদকে তাদের ভাষার বলে কি করে, দাবি করে। হ্যাঁ, তো চর্যাপদের পদগুলোতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই দিব, আমরা 5টা ভাষার মিশ্রণ দেখি। সেই 5টা কি কি? বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া এবং উড়িয়া। এখন আসো, যেহেতু তাদের পণ্ডিতরা বলছেন যে এটা অসমিয়া ভাষার প্রাচীন রূপ, বা কেউ বলছেন না এটা উড়িয়া ভাষায় লেখা, তাহলে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। তো চর্যাপদের ভাষা বাংলা নয়, বাংলা বলে নাই, কি বলছে? বাংলা নয়। এটা নিয়ে প্রথম আলোচনা করেন কে? বিজয়চন্দ্র মজুমদার। কত সালে? আচ্ছা, কারো কি কোনো অসুবিধা হচ্ছে বা দ্রুত টানছি মনে হচ্ছে? প্রশ্ন থাকলে লিখে রাখো, সমস্যা নাই, আমি কিন্তু আস্তে আস্তেই পড়ানোর চেষ্টা করছি। হুম, আচ্ছা ঠিক আছে, আমি টেনে যাচ্ছি। তো চর্যাপদের ভাষা বাংলা কিনা, বাংলা কিনা এটা নিয়ে প্রথম আলোচনায় কে আনেন? প্রথম আলোচনায় আনেন বিজয়চন্দ্র মজুমদার। কত সালে? 1920 সালে। দেখো,
আমরা পেয়েছি কত সালে? 1907 সালে। প্রকাশ হয়েছে কত সালে? প্রকাশিত হয়েছে 1916 সালে। প্রশ্ন উঠেছে কত সালে? ভাষা নিয়ে 1920 সালে। কারণ এ বলছে আমার ভাষা, ও বলছে আমার ভাষা। তো চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত সালে? যারা নতুন তাদের কাছে এরকম মনে হবে, কিন্তু একটু পরে আবার সব আমি একদম লাস্টে সামারি টেনে দিব, অনেকটা তখন সহজ হয়ে যাবে। দেখো, চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত সালে? 1926 সালে। 1926 সালে তার বিখ্যাত গ্রন্থ অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা বানানটা হয় নাই, সংক্ষেপে ODBL, এটা আসে। ইম্পর্টেন্ট, যেহেতু গত 3-4 বারে আসে নাই। তাহলে যদি তোমাদের এভাবে আসে, চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে কে আলোচনা করেন? ডক্টর সুনীতি কুমার। চর্যাপদের ভাষা বাংলা নয়, এই কথা প্রথম কে আলোচনা করেন? বিজয়চন্দ্র। বিজয়চন্দ্র বলেছে বাংলা নয়, কিন্তু ডক্টর সুনীতি কুমার কি করেছেন? ডক্টর সুনীতি কুমার তোমার প্রমাণ করে দিয়েছেন যে চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা বাংলা। এবং তিনি কি দেখিয়েছেন? তিনি তোমার ধরো চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দ, তারপর ধরো কবিরা যে তোমার পদগুলো লিখছেন, এই কবিদের নাম, তারপর পদ্মা নদীর কথা বলেছেন, তারপর হচ্ছে নিজেকে বাঙালি বলে দাবি করেছেন, এরকম অনেক বিষয় নিয়ে তিনি প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা কি? সংস্কৃত। চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। তাহলে এটা কে প্রমাণ করেছেন? সুনীতি কুমার। তো সুনীতি কুমার যেহেতু ভাষা নিয়ে কাজ করেছেন, শহীদুল্লাহ কি নিয়ে কাজ করেছেন? শহীদুল্লাহ কাজ করেছেন ধর্মমত নিয়ে। মানে এই যে চর্যাপদগুলো তোমার গান, কি গান, কাদের গান, কেন রচনা করেছেন, এগুলোর গুরু কোনো তত্ত্ব আছে কিনা, এগুলোর ভেতরে কোনো অন্য কোনো অর্থ আছে কিনা, এগুলো নিয়ে আলোচনা করেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধর্মমত। চর্যাপদ হলো মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, এই প্রশ্নটা আসে। তাহলে চর্যাপদ কাদের? বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। ঠিক আছে। আর বৌদ্ধ যারা সহজ্ঞানী বজ্রযানী আচার্যগণ, তারা সিদ্ধাচার্য নামে মূলত খ্যাত ছিলেন। এত কিছু দরকার নাই, তুমি শুধু এটা মনে রাখবা, চর্যাপদ কাদের গান, কাদের সঙ্গীত? বৌদ্ধ সহজিয়াদের। ধর্মমত। তাহলে চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম কে আলোচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক তার 1 বছর পরে, কত সালে? 1927 সালে। ওনার একটা বই আছে এবং এটা তোমার BCS আসছে, এটা আমাদের অনার্স পাঠ্য ছিল, বুদ্ধিস্ট মিস্টিক সংস। এটা প্রকাশিত হয় হচ্ছে 1960 সালে। এটাতে মূলত তোমার চর্যাপদ গুলোই আছে। এখন আসো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। এটাও আসছে, এটাও মনে রাখবা। চর্যাপদের ছন্দ। চর্যাপদের মধ্যে আমরা কতগুলো ছন্দ পাচ্ছি দেখো, পাদাকুলক ছন্দ, পদছটিকা ছন্দ, কারো কারো মধ্যে অপভ্রংশ, অবহট্ট, কেউ বা পয়া ত্রিপদী। আমরা এগুলো সব ভুলে যাব। আমরা ভুলে একটা ছন্দের নাম মনে রাখবো, সেটা কি? এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। যদি বলা হয় যে চর্যাপদ কোন ছন্দে রচিত, কোনো কথা নাই, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের বেশ কিছু নাম ছিল, আশ্চর্য চর্যাচয়, চর্যা চর্যা বিনিশ্চয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যাগীতিকোষ, চর্যাগীতি। আর চর্যাপদ মানে আচরণ বা সাধনা। চর্যাপদের মধ্যে আমরা 15টা রাগের নাম পাই। পটমঞ্জুরি, কামত, বরারি, গুঞ্জরি, গৌড়। এগুলোর দরকার নেই, যদি বলা হয় যেহেতু এগুলো গান, গানের সাথে রাগের সম্পর্কিত আছে, তাহলে কয়টা পাচ্ছি আমরা? 15টা। চর্যাপদের উল্লেখযোগ্য কবি হচ্ছেন লুইপা, কান্নপা, ভুসুকোপা, সরোপা। এদের এখন নাম আমাদের জানার দরকার নাই, আমরা পরের স্লাইডে আসছি। কবিদের নামের শেষে কেন পা দেওয়া হতো? এটা হচ্ছে তোমার যেহেতু পদ রচনা করতেন, অথবা সম্মান বা গৌরব সূচক কারণে।
আর যেহেতু পদকর্তা বলা হচ্ছে কাদের, যারা বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধক ছিলেন, সিদ্ধাচার্যরা, যারা মূলত এই পদগুলো কি করেছেন, এই পদগুলো রচনা করেছেন। সুকুমার সেন দেখো, মূল আলোচনায় চলে আসছে, একটু খেয়াল করো সবাই। সুকুমার সেনের মতে চর্যাপদের কবিতা হচ্ছে 51টা, কবি হচ্ছে 24 জন। আবার খেয়াল করো, কবিতা বা গান হচ্ছে 51, কবি হচ্ছে 24। কার মতে? সুকুমার সেনের মতে। আর ডক্টর শহীদুল্লাহর মতে কবিতা 50, কবি 23। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে কার বিরোধ বলো তো? কার নাম বলেছি? সুনীতি, একটু আগে কার নাম বললাম বলো তো? সুকুমার সেন। হ্যাঁ, অনেকে এটাকে ভুল করে কার কথা বলে? সুনীতি বলে। এখন খেয়াল করো, তাহলে আমরা কয়জনে কয়টা কয়টা বিষয়ের পার্থক্য দেখতে পাচ্ছি? একটা একটা। যারা প্রশ্ন করে রেখেছো সমস্যা নাই, তোমাদের প্রশ্নের উত্তর আমি ক্লাসের শেষে দিব। কবিতা হচ্ছে 50টি, কবি হচ্ছে 23 জন, মানে একটা একটা কম। কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আর সুকুমার বলেছেন কি 51 এবং 24। এটার কারণ কি বা এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা আমরা একটু পরে যাচ্ছি। আমরা জানি তোমার হরপ্রসাদ শাস্ত্রী যখন পুঁথিটা পেয়েছিলেন সেখানে কয়টা পদ ছিল বলো তো? 46.5টা ছিল, ঠিক আছে। 3টা কবিতা নষ্ট হয়ে গেছে, 24, 25, 48। 24, 25, 48 কয়টা হলো? 46.5 মানে ধরো না 47টা, কয়টা হলো? ধরো 47টা। তো 47টার সাথে 3টা যোগ করলে কত হয়ে যাচ্ছে? 46.5টা, মানে তো একটা তো ছিল না। আমার কথাটা বুঝছো, একটা তো ছিল। কোনটা? 23 নংটা তো ছিল। তো 23 নংটা যদি ধরি মানে 47টা পাচ্ছি। 47-এর সাথে যদি এই 3টা যোগ করি তাহলে আমাদের কয়টা পাচ্ছি? 50টা। 50টার কথা কে বলেছেন? 50টার কথা কে বলেছেন? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। এবং এই 50টার কতজন রচয়িতার কথা বলেছেন? 23 জন রচয়িতার কথা বলেছেন। চর্যাপদের 23 নম্বর কবিতাটার অর্ধেক পাওয়া গেছে। সেই অর্ধেক কত লাইন? 6 লাইন। আচ্ছা, একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে অধিকাংশ চর্যাপদ কত লাইনের? 10 লাইনের। সেখান থেকে আমরা 6 লাইন পেয়েছিলাম কত? 23-এর। কিভাবে মনে রাখবা দেখো তো, কোনটা কোনটা পাই নাই, এটা কিভাবে মনে রাখবা দেখো। 23-এর যেহেতু অর্ধেক পাইছি, মানে বাকি পাশের দুটো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কত কত? 24 আর 25 নষ্ট হয়ে গেছে। ধরো ওই যে অনেক সময় ধরো একটা পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে, পাশের পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে গেছে, এরকম। তাহলে 24 আর 25 নষ্ট হয়ে গেছে। আর শেষের দিক থেকে কত? 48 নম্বরটা পাওয়া যায় নাই। আচ্ছা, এগুলো তো পাওয়া যায় নাই, কিন্তু কি ছিল বলতো এগুলোর সাথে? মুনি দত্তের কি ছিল? মুনি দত্তের কি ছিল? টিকা ছিল। মুনি দত্তের টিকা ছিল। তো এই টিকাগুলো থেকে কিন্তু আমরা জানি ওই কবিতাগুলো কাদের ছিল। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন তোমার কে? কান্নপা। এটা একটা বিসিএস এ আসছে এবং সংখ্যা হচ্ছে 13টি। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ কবিতা রচনা করেছেন কে? ভুসুকুপা। তার কবিতা হচ্ছে 8টি। তাহলে আমরা কাকে কাকে পেলাম? কান্নপা 13টা পেলাম, সাথে কয়টা পেলাম? ভুসুকুপার 8টা পেলাম। কয়টা পেয়ে গেলাম তোমার? সরি, আমি কি হিসাব করতেছি, 13টা হবে। 13টা এবং 8টা পেয়েছি, 21টা পেয়েছি। চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ কবিতা রচনা করেন হচ্ছে সরহপা, হচ্ছে তোমার 4টা, আমরা 25টা পেয়ে গেলাম। চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ কবিতা রচনা করেন কে? কুক্কুরিপা, 3টা। এবং ধরে নেওয়া হয় কুক্কুরিপা একমাত্র মহিলা কবি কিসের? চর্যাপদের। ঠিক আছে। 2টি করে কবিতা লিখেছেন লুইপা, সবরপা এবং শান্তিপা।
চলে আসছি ইম্পর্টেন্ট একটা বিষয়ে। পদ পাওয়া যায় নাই কোথায়? কোথায় পাওয়া যায় নাই? হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পেয়েছিলেন সেখানে কাদের পদ পাওয়া যায় নাই দেখো, তন্ত্রীপা এবং লারিডম্বিপা। সাদিয়া একটু পরে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। তন্ত্রীপা এবং লারিডম্বিপা এদের পদগুলো পাওয়া যায় নাই। চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেছিলেন বলতো? কীর্তিচন্দ্র। এবং 1938 সালে আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদটা কখন পাওয়া গেছে? 1907 সালে। প্রকাশিত হয়েছে কত সালে? 1916 সালে। এবং সেখানে ছিল কতটা পদ? 46.5টা। তার অনেক পরে 1938 সালে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদে তোমার নতুন চর্যাপদ বলে, সেটা হচ্ছে তিব্বতী ভাষার একটা অনুবাদ, সেটা তোমার অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। এই অনুবাদটা কে পেয়েছিলেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। কত সালে? 1938 সালে। এখন আসো, 1907 সালে তোমার হরপ্রসাদ শাস্ত্রীর যে চর্যাপদটা পাওয়া গেছিল সেখানে পদ ছিল 46.5টা। পদকর্তা ছিল কতজন দেখো? 22 জন। কিন্তু সংস্কৃত টিকাকার যে মুনিদত্ত ছিল ওনার ওখানে পদকর্তা কতজনের নাম পাওয়া গেছে? 24 জনের নাম পাওয়া গেছে। খেয়াল করো, মুনিদত্তের টিকাটা কোথায় ছিল? যেটা হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ পাওয়া গেছে সেটাতেই তো ছিল। আমার কথাটা বুঝছো কিনা? টিকাটা কোথায় ছিল? টিকাটা ওখানেই ছিল, হ্যাঁ ওখানেই তোমার পদকর্তা ছিল। পদকর্তার টিকাতে নাম পাওয়া গেছে কতজন? 24 জন। কিন্তু পদকর্তা পাওয়া গেছে কতজন, মানে পদ রচনা করেছেন এরকম পাওয়া গেছে কতজন? পদ পাওয়া গেছে 22 জনের। সেদিক থেকে তোমার 2 জনের কোনো পদ পাওয়া যায় নাই। মানে বাকি 2 জন কে কে ছিল? 24 জনের কথা যেহেতু বলা হয়েছে, তন্ত্রীপা, লারিডম্বিপা। এখন আসো, চর্যাপদের যেই তিব্বতী অনুবাদটা আবিষ্কার করেছেন কত সালে? 1938 সালে। তখন 25 নম্বর পদ যেটা কি পাওয়া গেছিল না পাওয়া যায় নাই বলতো? 25 নম্বর পদ পাওয়া গেছে না পাওয়া যায় নাই? পাওয়া যায় নাই। তখন 25 নম্বর পদের পদকর্তা হিসেবে কার নাম পাওয়া গেছে? তন্ত্রীপার নাম পাওয়া গেছে। তন্ত্রীপার নাম পাওয়া গেছে, কিন্তু লারিডম্বিপার কোনো পদ পাওয়া যায় নাই। এখন আসো, এই যে কতজন? 24 জন পদকর্তা পাওয়া গিয়েছিল কার? হরপ্রসাদ শাস্ত্রী। তো সুকুমার সেন কি বলেছে দেখো তো? পদকর্তা 24 জন। আর যেহেতু যেহেতু তোমার তন্ত্রীপাঠটা 25 নম্বর, যেহেতু লারিডম্বি পাঠটা পাওয়া যায় না, যে তিনিও যদি একটা পদ লিখেন তাহলে পদ সংখ্যা কত হতো বলো তো? পদ সংখ্যা হতো 51। আমার কথাটা বুঝছো? কেন উনি 24 আর 51 বলছে সুকুমার সেন? এ কারণেই উনি 24 আর 51 বলছেন। কিন্তু শহীদুল্লাহ কি বলেছেন? শহীদুল্লাহ বলেছেন 23 এবং 50। শহীদুল্লাহটাই বেশিরভাগ ক্ষেত্রে তোমার কি গ্রহণযোগ্য মতামত। তবে অপশনে দুটা কখনোই থাকে না, একটাই থাকবে। তাহলে সেই হিসেবে আমরা কার কোনো পদ পাচ্ছি না? লারিডম্বি পদ কোনো পদ পাচ্ছি না। এই জিনিসটা বুঝছো কিনা সবাই? ওকে, নেক্সট আসো। তাহলে চর্যাপদের কবির সংখ্যা আমরা কতজন কবির নাম পেয়েছি? কতজন কবির নাম পেয়েছি? মূলত 24 জন কবির নাম পেয়েছি। একজন কবির কোনো পদ পাওয়া যায়নি, তিনি হচ্ছেন কে? লারিডম্বিপা। আর সেই হিসেবে পদপ্রাপ্ত কবির সংখ্যা কতজন?
পদপ্রাপ্ত কবির সংখ্যা হচ্ছে 23 জন। এখন আসো, যে পদগুলো পাওয়া যায়নি সেগুলো রচয়িতা দেখো। 23 নং পদ ভুসুকুপা, 24 হচ্ছে তোমার কান্নপা, 25 হচ্ছে আমরা এটা তিব্বতী অনুবাদে পেয়েছি তন্ত্রীপা, আর 48 হচ্ছে তোমার কুকুরিপা। তন্ত্রীপা পদকর্তা, এই 25 নম্বরটা আমরা কোথায় পাই নাই? 25 নম্বরটা রাজিউল খেয়াল করো, 25 নম্বরটা আমরা কোথায় পাই নাই? হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যেটা পেয়েছিল সেটাতে আমরা 25 নম্বর পদটা কি পেয়েছি না পাইনি? আমরা সেটা পাইনি, কিন্তু আমরা সেখানে মুনি দত্তের টিকাতে দেখেছিলাম কতজনের নাম দেখেছিলাম? আমরা পদ পাই নাই, কিন্তু মুনি দত্তের টিকাতে আমরা কি দেখেছিলাম? আমরা 24 জনের নাম দেখেছিলাম। হ্যাঁ, কিন্তু শেষে গিয়ে তোমার যে তিব্বতী অনুবাদটা আবিষ্কার করা হয়, সেটা তিব্বতী অনুবাদটা কে পেয়েছিলেন? তিব্বতী অনুবাদটা কে পেয়েছিলেন? এটা ইম্পর্টেন্ট। ডক্টর কি নাম বলো? প্রবোধচন্দ্র বাগচি। এবং সেই তিব্বতী অনুবাদটা কে করেছিলেন? অনুবাদটা করেছিলেন কীর্তিচন্দ্র। ঠিক আছে, তো ডক্টর প্রবোধচন্দ্র বাগচি যেটা পেয়েছিলেন সেখানে আমরা এই 25 নম্বরটা পেয়েছি, এবং সেখানে আমরা দেখতে পাই 25 নম্বরের রচয়িতা কে ছিলেন? তন্ত্রীপা। কার যেন প্রশ্ন ছিল? রাজিউল, বুঝছো বিষয়টা? ওর প্রশ্নটা কি ছিল যেন? তন্ত্রীপা তাহলে কে? তন্ত্রীপা একজন পদকর্তা। তন্ত্রীপা একজন পদকর্তা। তন্ত্রীপার কিন্তু নাম আমরা আগে পেয়েছিলাম, কিন্তু তিনি কোনটা লিখেছেন? যেহেতু আমরা 24, 25 এবং 48, ঠিক আছে, 24, 25 এবং 48 আমরা পাইনি, কিন্তু তিব্বতী অনুবাদের ক্ষেত্রে সেটা আমরা পেয়ে গেছি। বাঙালি কবি খেয়াল করো, চর্যাপদের বাঙালি কবি হচ্ছে সবরপা ভুসুকুপা। আর নিজেকে বাঙালি বলে কে পরিচয় দিয়েছেন যদি আসে, অবশ্যই ভুসুকুপা হবে। ঠিক আছে, নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন ভুসুকুপা। তিনি কি বলেছিলেন? তিনি একটা পদে বলেছিলেন, পদের একটা লাইন, আজি ভুসুকো বঙ্গালী ভৈলি, অর্থাৎ আজকে ভুসুক কি বলে? বাঙালি বলে। হ্যাঁ মা, আহমেদ মাসুম তোমার ছেলে হলে ভুসুকু নাম রাখিও। তো এছাড়াও ওনার পদে পদ্মা নদীর কথা উল্লেখ করা ছিল। কত নম্বর পদে? 49 নং পদে। তাহলে যদি বলা হয় যে নিজেকে বাঙালি বলে কে দাবি করেছেন? নিজেকে বাঙালি বলে কে দাবি করেছেন? ভুসুকুপা। কত নম্বর পদে? কত নম্বর পদে? 49 নং পদে। যদি আসে যে চর্যাপদের কততম পদে পদ্মা নদীর কথা উল্লেখ আছে? তাও কি 49 নং পদ। আচ্ছা মাসুম হাসায়ও না, ঠিক আছে, 49তম পদে। ঠিক আছে, আদিকবি। আদিকবি মানে কি? একদম প্রথমে চর্যাপদের শুরুতে একদম প্রথম কবি হচ্ছে লুইপা। ওনার প্রথম লাইন হচ্ছে কা তার উপর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পইটা খাত। তো এটা হচ্ছে লুইপা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন কবি হচ্ছে কে? সবরপা। এটা নিয়ে কোনোভাবে ঝামেলা লাগাবে না। কেন? যদি আসে বাংলা সাহিত্যের আদি কবি কে বলতো? চর্যাপদ বাদ দাও, যদি বাংলা সাহিত্যের আদি কবি আসে কি আসবে? লুইপা। যদি চর্যাপদের আদি কবি আসে লুইপা, কোনো কথা নাই, লুইপা। কোনোভাবে যদি তোমাদেরকে শহীদুল্লাহ আঙ্কেলের নামটা উল্লেখ করে দেয় সেক্ষেত্রে তোমার কি আসবে? সেক্ষেত্রে তোমার সবরপার কথাটা উল্লেখ করবা। ঠিক আছে, নেক্সট আসো। কনিষ্ঠ কবি মানে সবচেয়ে ছোট কবি, সবচেয়ে পিচ্চি কবিকে? সবচেয়ে ছোট কবি হচ্ছে সরহপা, মানে সবচেয়ে কনিষ্ঠ, সবার ছোট। চর্যাপদে আমরা 6টা প্রবাদ বাক্য দেখি। কয়টা প্রবাদ বাক্য? 6টা। 6টা হচ্ছে আপনা মাংসে হরিণা বরি, মানে হচ্ছে হরিণের মাংসই তার জন্য কি শত্রু। এগুলো কিন্তু গুরু অর্থ আছে। ঠিক আছে, তারপর হচ্ছে দুহিল দুধু কি বেন্টে সময়, মানে দহন করা দুধ কি বাটে প্রবেশ করা যায়? ওই যে একটা কথা বলে না যে তুমি আমাকে কষ্ট দিছো, এখন সরি বলছো, এখন কি সব ঠিক হয়ে গেল? ওই টাইপের আর কি। হাতের কাঙ্কন মাওলো দাপন, মানে হাতের কাঁকন দেখার জন্য দর্পণ কি হয় না, প্রয়োজন হয় না। হাড়িত ভাত নাহি নীতিয়া বেশি, মানে হাড়িতে ভাত নাই তবু প্রতিদিন কে আসে? অতিথি আসে।
বড়সুন গোহালি কি মো দুঠ বলং দে, মানে দুষ্ট গরুর চেয়ে কি ভালো? শূন্য গোয়াল ভালো। আচ্ছা, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো নাকি নাই মামা চাইতে কানা মামা ভালো? কি মনে হয়? কানা মামা ভালো না? আনো, এখন কানা মামা যদি কোনো মতে তোমার দুষ্ট পড়ে তাহলে শেষ না? আনো চাহন্তে আনো বিনোধা, মানে হচ্ছে অন্য চাহিতে অন্য বিনষ্ট। তাহলে আমাদের এখান থেকে তোমার এটা কেন দরকার? যেমন 43-তে এর আগে আসতে দেখা যায় নাই, 43-তে তোমার একটা লাইনের অর্থ জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে এই লাইনের অর্থগুলো তোমরা একটু জেনে নিবা। কারণ কি, কোনো একটা লাইনের যদি অর্থ আসে দেখা যাবে ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে বা প্রবাদগুলো থেকে আসতে পারে। চর্যাপদের ইংরেজি ভাষার অনুবাদ করেন হচ্ছে তোমার পল্লী কবি জসিমউদ্দিনের কন্যা হাসনা মওদুদ। কে অনুবাদ করেছেন? হাসনা মওদুদ। অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। জসিমউদ্দিনের কন্যা হাসনা মওদুদ চিনছো? হাসনা মওদুদ কার বউ? চেনো কিনা? মওদুদ আহমেদের বউ। এবং এটি প্রকাশ করেছে নয়াদিল্লি ভিত্তিক একটা প্রকাশনা সংস্থা। এখন আসো, হ্যাঁ বিএনপি। আমরা একটু করে টেনে দিচ্ছি, হ্যাঁ, মানে শেষ হয়ে গেছে তো। এখন বলো, যাদের কাছে একেবারেই নতুন তাদের কি একটু বেশি হিজিবিজি লাগছে কিনা? অনেকে আছো ধরো চর্যাপদ সম্পর্কে আইডিয়া আছে বা পরীক্ষা দিয়েছো বা পড়েছো, ওদের আশা করি সমস্যা হবে না। একদম নতুন কারা আছে বলো? একদম নতুন কারা? আচ্ছা, অনেকেই আছো, অনেকেই আছো, খেয়াল করো, কোনো সমস্যা নাই। আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নিচ্ছি, পরে তোমরা আরো বিস্তারিত জেনে নিবা। খেয়াল করো, চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কত সালে? 1907 সালে। চর্যাপদটা হচ্ছে বাংলা সাহিত্যের একেবারে আদি নিদর্শন। সাহিত্য, নট ভাষা। কি বলছে? সাহিত্যের আদি নিদর্শন, মানে গান কবিতা রচনা এরকম কোনো কিছুর মধ্যে একদম প্রথম যে গান, প্রথম যে কবিতা, সেগুলো হচ্ছে তোমার কি? সেগুলো হচ্ছে তোমার সাহিত্য, সেটা হচ্ছে তোমার চর্যাপদ। এবং এটা তোমার আবিষ্কার কত সালে হয়েছে? 1907 সালে। কোত্থেকে? নেপালের রাজগ্রন্থশালা, মানে রয়্যাল লাইব্রেরি থেকে, ঠিক আছে? এই স্লাইডটাতে আমি মনে করি সব তথ্য একসাথে চলে আসবে, যাদের আগের ধারণা ছিল না বা নাই তারা একসাথে দেখে নিতে পারো। খেয়াল করো তো, 1907 সালে উনি কতবারের সময় যান? তৃতীয়বারের মতো যান। এবং এই সময় উনি কি পান? উনি কতগুলো পুঁথি পান। কয়টা পুঁথি ছিল সেখানে? কয়টা পুঁথি ছিল? 4টা পুঁথি ছিল, ঠিক আছে? 4টা পুঁথি ছিল। এই 4টা পুঁথিকে তিনি একত্র করে কত সালে প্রকাশ করেন? 1916 সালে। কোত্থেকে? কোত্থেকে? যারা আগে খেয়াল করো নাই এখন খেয়াল করো সবাই। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আমি পুরোটা লিখছি না। কি নামে? হাজার বছরের, হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। সেখানে তোমার 47টা পদ ছিল। কয়টা? 47টা পদের একটা পদের অর্ধেক ছিল। সেটা কততম? 23তম পদের 6 লাইন ছিল, ঠিক আছে? এটুকু আমরা বুঝছি কিনা? যাদের কোনো ধারণা নাই তারা বুঝছো কিনা এতটুকু? ওকে, অর্থাৎ 46টা পদ পাওয়া গেছে। এই 46টা পদ পাওয়া যাওয়ার পরে সবার মধ্যে একটা ঝামেলা লেগে গেছে। সেটা কি? মানে হচ্ছে এটা কি বাংলা ভাষায় লেখা নাকি বাংলা ভাষার না? সেক্ষেত্রে তোমার অসমিয়ারা, উড়িয়ারা, ওরা বলছে এটা অসমিয়া ভাষার প্রাচীন নিদর্শন, কেউ বলছে উড়িয়া ভাষার প্রাচীন নিদর্শন।
এবং সর্বপ্রথম 1916 সালে প্রকাশ হওয়ার পরে 1920 সালে ভাষা নিয়ে প্রশ্ন তোলেন কে, যে চর্যাপদের ভাষা বাংলা নয়, বিজয়চন্দ্র মজুমদার। বিজয়চন্দ্র মজুমদার। তো উনি যখন ভাষা নিয়ে প্রশ্ন তোলেন তখন ভাষা নিয়ে কাজ করা শুরু করেন কে, ডক্টর সুনীতি কুমার। সুনীতি কুমার দেখান ODBL গ্রন্থ, এটা হচ্ছে তোমার পুরো নাম কি, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো এটাতে উনি কত সালে দেখান, 1926 সালে প্রমাণ করে দেন চর্যাপদের ভাষা কি, বাংলা। তাহলে চর্যাপদের ভাষাতত্ত্ব নিয়ে কে কাজ করেন, চর্যাপদের ভাষাতত্ত্ব নিয়ে কাজ করেন ডক্টর সুনীতি কুমার। উনি কি কি দেখিয়েছিলেন, উনি দেখিয়েছেন ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দ, তারপর হচ্ছে এই যে কবিরা নিজেদেরকে বাঙালি বলে দাবি করছেন, পদ্মা নদীর নাম আসছে, এরকম আরো অনেক কিছু বিশ্লেষণ করে তিনি দেখিয়ে দেন চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। কতটুকু গেলাম, 1926 পর্যন্ত। 1926-এর পরে 1927 সালে চর্যাপদের ধর্মমত নিয়ে কে আলোচনা করেন, হ্যাঁ পৌয়া খাল, উনি তোমার পদ্মা নদীকে বলেছিলেন পৌয়া খাল। 1927 সালে চর্যাপদের ধর্মমত নিয়ে কে আলোচনা করেন, ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। এবং উনি যেটা দেখান সেটা হচ্ছে এগুলো মূলত কি, এগুলো মূলত হচ্ছে তোমার গান। কাদের গান, বৌদ্ধ সহজিয়াদের তোমার সাধন সঙ্গীত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বই বের হয়, সেটা হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস, সেটা হচ্ছে আরো অনেক পরে 1960 সালে বের হয়। হ্যাঁ, এছাড়াও তোমার আরেকটা তথ্য তোমাদের দিই নেই, সেটা হচ্ছে 1946 সালে, এটা অবশ্য অনেক পরের তথ্য, 1946 সালে ডক্টর শশীভূষণ দাস চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব ব্যাখ্যা করেন। 1946, এই প্রশ্নটা কখনো অবশ্য আসে নাই। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের যদি ভাষা নিয়ে কে আলোচনা করেন, কি আসবে, ডক্টর সুনীতি। ধর্মমত নিয়ে কে আলোচনা করেন, ধর্মতত্ত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওকে, এখন আসো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন কোন ভাষা থেকে, কোন ভাষা অর্থাৎ চর্যাপদের ভাষা উনি কি বলেছেন, তিনি বলেছেন বঙ্গ কামরূপী। কি বলেছেন, বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী, ঠিক আছে। এখন আসো, নেক্সট আসো, এখানে আরেকটা কথা তোমাকে বলা হয় নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তোমার বঙ্গ কামরূপী বলেছেন, কিন্তু চর্যাপদের যিনি আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী, তিনি চর্যাপদের ভাষাকে কি বলেছেন, তিনি বলেছেন সন্ধ্যা ভাষা। তিনি বলেছেন সন্ধ্যা ভাষা। কেন সন্ধ্যা ভাষা, সন্ধ্যা ভাষা হচ্ছে তোমার আলো আধারী ভাষা, মানে হচ্ছে কতকটা আলো কতকটা অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। হ্যাঁ, এরকম কেন, যেমন ধরো এখানে তোমার কি আছে, এখানে সাধন ভজনের কথা বলা হচ্ছে, মানে তোমাকে যে কথাটা বলছে এটার ভেতরে আবার কি আছে, এটার ভেতরে আবার গুরুতত্ত্ব আছে, অন্য অর্থ আছে। ঠিক আছে, হ্যাঁ, আলো আধারী ভাষা, তোমার শান্ত ভাষা হচ্ছে আলো আধারী ভাষা। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে যারা সন্ধ্যা ভাষা ব্যবহার করা হচ্ছিল তারা মূলত কি ছিল, সহজিয়া বৌদ্ধ ধর্মে কি ছিল, বিশ্বাসী ছিল, যার কারণে তখন তোমার কি ছিল, বিশেষ করে মুমতাহিনা বলছি, দাঁড়াও আমি বলি, আমরা দেখতে পাচ্ছি যে তোমার চর্যাপদ কখন রচিত হয়েছিল, চর্যাপদ পাল আমলে, তাই তো, পাল আমলে মানে পাল আমলেই একেবারে যে রচিত হয়ে গেছে বিষয়টা তা না, এটা দীর্ঘ সময় ধরে কি হয়েছে, রচিত হয়েছে, অনেকেই রচনা করেছেন। তো তখন দেখা যায় তখন যে গোঁড়া ব্রাহ্মণ সম্প্রদায় ছিল, মানে সেন আমলের, হ্যাঁ, যে গোঁড়া ব্রাহ্মণ সম্প্রদায় বা অন্য যারা সম্প্রদায় ছিল, মানে বৌদ্ধ সহজিয়া ছাড়া, তারা ছাড়া অন্য যে সম্প্রদায় ছিল, তারা কাদের প্রতি, এই যে বৌদ্ধ সহজিয়াদের প্রতি খুব একটা ভালো প্রসন্ন, মানে খুব একটা ভালো দৃষ্টি দিতেন না। মানে এখন দেখো এখনো কি ধর্ম নিয়ে ঝামেলাটা চলে কিনা, চলে। তো দেখা যাচ্ছে তাদের দৃষ্টি থেকে বা তাদের ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য এই কবিগণ
তোমার আলো আধারী রূপক ভাষাটা ব্যবহার করেছিলেন, যার কারণে বলা হচ্ছে চর্যাপদের ভাষাকে কি বলা হচ্ছে? সন্ধ্যা ভাষা। বুঝছো বিষয়টা? তাহলে যদি আসে যে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে কি বলেছিলেন? সন্ধ্যা ভাষা বলেছিলেন, ঠিক আছে। আর যদি আসে যে সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে সংশ্লিষ্ট, কোন সাহিত্যকর্মের সাথে? চর্যাপদের সাথে, ঠিক আছে। এবং কেন তোমার এটাকে সন্ধ্যা ভাষা বলা হচ্ছে এটা তো বুঝছো, তাই না? আর আরেকটা বিষয়, মূলত চর্যাপদ মূলত তোমার সাহিত্য চর্চার জন্য, যেমন এখন ধরো এই যে আহমেদ কবিতা লিখে, হ্যাঁ, সাহিত্য চর্চার উদ্দেশ্যে, বা ধরো একসময় হয়তো কবিতার বই ছাপাবে, আমাদের ফ্রি দিবে বা আমরা পড়বো, হ্যাঁ, এরা কিন্তু তোমার সাহিত্য চর্চার উদ্দেশ্যে কিন্তু লিখে নাই। এরা লিখেছিল কেন? এরা মূলত ধর্মচর্চার উদ্দেশ্যে লিখছিল। কিসের চর্চার? ধর্মচর্চার উদ্দেশ্যে। কারণ আমরা দেখছি কি এগুলো কি, এগুলো হচ্ছে ধর্মীয় সাধন সঙ্গীত, হ্যাঁ। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এখন আসো নেক্সট। নেক্সট হচ্ছে চর্যাপদের কবির সংখ্যা। আমরা কতটুকু পর্যন্ত গেছি? আমরা ধর্মমত পর্যন্ত আসছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধর্মমত নিয়ে আলোচনা করেছেন। চলে আসছি কবির সংখ্যা নিয়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত কত বলেছেন? 23 এবং 50। 23 এবং 50। তো 50টা তো আমরা পেয়েই যাচ্ছি। 50টা আমরা কিভাবে পেয়ে যাচ্ছি? তোমার 44.5টা কি হয়েছে, মানে 47টা পেয়েছি, একটা অর্ধেক পেয়েছি, আর 3টা হারাই গেছে। সেই 3টা কোনটা ছিল? 24, 25, 48। তো এই 3টা হলে তো কি হয়ে যাচ্ছে? এই 3টা হলে তোমার কত হয়ে যাচ্ছে? 50 জন হয়ে যাচ্ছে। এখন আসো, যেই পুঁথিটা পাওয়া গিয়েছিল সেখানে কার টিকা ছিল? মুনি দত্তের টিকা ছিল। কি নামে ছিল? কোন ভাষায় ছিল? সংস্কৃত ভাষায় ছিল। কত নম্বর পদ তিনি ব্যাখ্যা করেন নাই? 11 নং পদ তিনি ব্যাখ্যা করেন নাই। তো এই 3টা পদ না পাওয়ার কারণে তখনও নির্দিষ্ট কোনো মানে চিন্তা ভাবনায় পৌঁছানো যায়নি যে কোনটা কার ছিল আসলে। তারপরও সুকুমার সেন কি বলেছিলেন? সুকুমার সেন বলেছিলেন তোমার কত কত? 51 এবং 24। কেন 24 বলছেন? কারণ 24 জনের নাম কোথায় উল্লেখ করা ছিল? 24 জনের নাম কোথায় উল্লেখ করা ছিল? মুনি দত্তের টিকায়। মুনি দত্তের টিকায় 24 জনের নাম উল্লেখ করা ছিল। এর মধ্যে যেই 47টা পাওয়া গেছে তার মধ্যে 2 জনের পাওয়া যায় নাই। যদিও 24 জনের উল্লেখ ছিল, কিন্তু 2 জনের পাওয়া যায় নাই। সেই 2 জন কে কে ছিল? তন্ত্রিপা এবং লারিডম্বিপা। তন্ত্রিপা এবং লারিডম্বিপা, এই 2 জনের কোনো পদ পাওয়া যায় নাই। কিন্তু 1938 সালে প্রবোধচন্দ্র কি পেয়েছেন বলতো? একটা তিব্বতী অনুবাদ পেয়েছিলেন। সেই অনুবাদটা কে করেছিলেন? অনুবাদটা করেছিলেন কীর্তিচন্দ্র, ঠিক আছে, হ্যাঁ। সেই অনুবাদে দেখা গেছে, সেই অনুবাদে দেখা গেছে 25 নং পদের রচয়িতাকে, যেটা আমরা পাই নাই, তন্ত্রিপা। সেই হিসেবে একজনের কোনো পদ পাওয়া যায় নাই। সে একজনকে, সে একজন হচ্ছে লারিডম্বিপা। বুঝা গেছে বিষয়টা? সে একজন হচ্ছে লারিডম্বিপা। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা বলো তো? যাদের প্রথমে বুঝা যায় নাই, না ব্রজবুলি ভাষা বলা যাবে না, যাদের, তুমি ব্রজবুলি ভাষা এখানে কোত্থেকে আসবে? ব্রজবুলি ভাষা বলা যাবে না। তাহলে এটা হচ্ছে মূল আলোচনা এতটুকু। এরপর তোমরা আরো ভেতরের বিষয়গুলো পড়বা, ঠিক আছে। আচ্ছা, কে যেন একটা প্রশ্ন করেছিল যে দোহা কি? দোহা হচ্ছে তোমার প্রাকৃত আর হিন্দি ভাষার একটা ছন্দ, ঠিক আছে। আর চর্যা শব্দের অর্থ ছিল তোমার পালনীয় নিয়ম। তারপর হচ্ছে আমরা ছন্দ পড়েছি, ছন্দ হচ্ছে তোমার পয়া ত্রিপদী ছন্দ, কিন্তু আধুনিক যে ছন্দ বিচার সেটা হচ্ছে তোমার মাত্রাবৃত্ত ছন্দ। 50 51টি কিভাবে? এতক্ষণ কি বললাম?
ইমা 50টা হচ্ছে আমরা অলরেডি পাচ্ছি। কিভাবে পাচ্ছি? 47টা তো পাওয়া গেছে। 47টা মানে একটার অর্ধেক পাওয়া গেছে আর কি, কিন্তু বুঝলাম তো 47টা। তো 47টার সাথে যে 3টা পাওয়া যায় নাই, 46 কত 24 25 আরেকটা কি, আরেকটা হচ্ছে 48। তো 47 সাথে যদি এই 3টা যোগ করি কত হচ্ছে? এই 3টা যোগ করি থাকি কত হচ্ছে? 50। আর লাইডোমিপা যদি একটা লিখে থাকেন কত হবে? 51। কিন্তু লাইডোমিপার আমরা কোনো কি পাই নাই, আমরা কোনো পদ পাইনি। ঠিক আছে, এবং লাইডোমিপার কথা মূলত 51টার কথা কে বলেছেন? 51টার কথা বলেছে মূলত সুকুমার সেন। আচ্ছা, শশীভূষণের কথা কিছু না, শশীভূষণ হচ্ছে 1946 সালে, 1946 সালে মানে চর্যাপদের যে অন্তর্নিহিত তত্ত্ব, মানে বৌদ্ধরা যে লিখেছে এগুলো, এগুলোর ভিতরে অন্তর্নিহিত কি তত্ত্ব আছে সেটা নিয়ে তিনি আলোচনা করেন, ব্যাখ্যা করেন। কত সালে? 1946 সালে ডক্টর শশীভূষণ দাস। কোন বইটা কনফিডেন্সের কিনা? আচ্ছা ফাহিম, বুঝছো? 1946 সালে উনি জাস্ট তত্ত্বগুলো নিয়ে, মানে বৌদ্ধদের যে তত্ত্ব, মানে সহজযান বজ্রযান, একটু আগে যেটা বলেছেন যে সহজিয়াদের যে তত্ত্ব, সেটা নিয়ে আলোচনা করেছেন। দুইটা করে কে কে পদ লিখেছেন? আচ্ছা শোনো, কে কে কয়টা পদ লিখছেন এটা ধরো তেমন আসতে দেখা যায় না, তারপরও তারপর আমি বলে দিচ্ছি, এবং তোমরা বই থেকে দেখে নিবে। এটা আসলে তোমাদের তেমন মনে থাকে না, মনে থাকার কথা না, কিন্তু বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে। কান্নপা সবচেয়ে বেশি কে? কান্নপা হচ্ছে তোমার কতটা? 13টা। কান্নপার পরে হচ্ছে ভুসুকুপা, মানে হচ্ছে তুমি যদি আহমেদের ছেলের কথা মনে রাখো তাহলে তোমার সহজেই মনে রাখবে। ভুসুকুপা কয়টা? ভুসুকু হচ্ছে 8টা। ঠিক আছে, ভুসুকুর সাথে তুমি আরো অনেক কিছু মনে রাখতে পারো। ভুসুকু হচ্ছে নিজেকে কি বলে দাবি করেছেন? নিজেকে বাঙালি বলে দাবি করেছেন কে? কুকুরিপা নাকি আহমেদের মেয়ে? এই দাঁড়াও, আমি রেকর্ডটা অফ করে নেই। আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু শেষ। যারা কেউ চাইলে এখন লিভ নিতে পারো, সমস্যা নাই।